সোমা যেদিন থেকে বিয়ে করে শ্বশুরবাড়িতে এসেছে সেদিন থেকে শুধুমাত্র সকলের জন্য রুটি এবং সবজি রান্না করি। সেই রুটি দিয়ে বিভিন্ন রকমের সবজি যেমন আলু, পটল, ঢেঁড়স ইত্যাদি খেতে ভালোবাসে। আর সেই জন্যই সে প্রত্যেকদিন তার শ্বশুরবাড়ির লোকেদেরকে রুটি এবং সবজি রান্না করে খাওয়ায়। তাই মাঝে মধ্যেই তার পরিবারের লোকজন প্রচন্ড পরিমাণে বিরক্ত বোধ করে। একদিন রাহুল অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে। এমন সময়, কি ব্যাপার, আজকে সন্ধ্যা 6টার সময় বাড়ি ফিরে এলে? অফিসে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে নাকি? ঠিক আছে, তুমি হাত পা ধুয়ে নাও, আমি তোমাকে খেতে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আর আমি একমাত্র তোমার হাতে রান্না খাবো বলেই তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। তোমার মনে আছে তো তোমাকে সকালবেলা কি বলে গিয়েছিলাম? আমার জন্য মটন কষা আর মটনের কিমা রান্না করতে, আর তার সাথে কি রান্না করতে বলেছিলাম নিশ্চয়ই মনে আছে। সকালবেলা অফিসে যাওয়ার আগে রাহুল তার বউকে বলেছিল আজকে মটনের বিভিন্ন রকম আইটেম এবং তার সঙ্গে মটন পোলাও রান্না করতে, কিন্তু সে এখনো পর্যন্ত জানে না তার নতুন বউ মটন কষা এবং মটন কিমা রান্না না করি সবজির সঙ্গে গরম গরম রুটি রান্না করে রেখেছে। আর রাহুল যখন হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি করে খাবার খাওয়ার জন্য বসে পড়ে তখন তার নতুন বউ সীমা খাবার পরিবেশন করে। সে কি, তুমি আমার জন্য আবার রুটি করেছো কেন? তোমাকে তো অনেকবারই বলেছিলাম যে আমাকে মটন পোলাও রান্না করে খাওয়াতে, আর তুমি রাজিও হয়ে গেছিলে। সেই জন্যই তো আমি তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরে এসেছি। আর তুমি আজকেও আমাকে পটল আলুর সবজি দিয়ে রুটি খাওয়াবে? আরে আমি তোমার জন্য মটন পোলাও রান্না করতে যাচ্ছিলাম, কিন্তু ভাবলাম মটন কষা তার সাথে মটন কিমা আবার তার উপর যদি পোলাও রান্না করি তাহলে সব খাবার মিলিয়ে খুব ভারী খাবার রান্না করা হয়ে যাবে। আর এত ভারী খাবার একসঙ্গে খেলে তো শরীর খারাপ করতে পারি। সেই জন্য আমি তোমাদের জন্য রুটি করেছি আর সাথে হালকা সবজি। এই বলে সোমা তার শাশুড়ি মা চম্পা দেবী এবং রাহুলের পাতে গরম গরম রুটি এবং তার সাথে আলু পটলের সবজি পরিবেশন করে দেয়। কিন্তু রাহুল এবং তার মা কিছুতেই রুটি খেতে চায় না, কারণ প্রত্যেকদিন রুটি খেতে খেতে তারা একেবারে বিরক্ত হয়ে উঠেছে। বৌমা, তোমার এরকম রুটি আর সবজি রান্না দেখে আমার মনে হয় আমি একেবারে জলে ঝাঁপ দিয়ে মরে যাই, কারণ প্রত্যেকদিন নানান রকম সবজির সঙ্গে আমার রুটি খেতে মোটেই ভালো লাগে না। আর তুমি কি রুটি ছাড়া অন্য কোনো কিছু রান্না করতে পারো না? এই বলে চম্পা দেবী রাগ করে খাবার ছেড়ে উঠে চলে যায়। সে কিছুই খেতে চায় না। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। আর প্রত্যেকদিন সোমা রুটির সঙ্গে বিভিন্ন রকম সবজি রান্না করে। সে রুটি এবং সবজি ছাড়া কিছুই রান্না করতে চায় না। এভাবেই তাদের দিন কাটতে থাকে। একদিন, রাহুল, তুমি প্রত্যেকদিন এরকম মাছ মাংস কিনে নিয়ে আসবে না, কারণ মাছ মাংসের গন্ধে আমার ভীষণ গা গুলিয়ে ওঠে। আমি মাছ মাংস রান্না করতে পারি না। তুমি বরঞ্চ বাজার থেকে আলু, পটল, ঝিঙে, কুমড়ো এসব নিয়ে আসবে। আমি এসব দিয়েই তরকারি রান্না করব। হ্যাঁ, এখন আমি তোমার জন্য মাছ মাংস সবকিছু খাওয়া ছেড়ে দিই, তাই তো? বিয়ের আগে যদি জানতাম যে তুমি রুটি সবজি ছাড়া আর কিছুই রান্না করতে পারো না, তাহলে আমি তোমাকে বিয়ে করে নিয়েই আসতাম না। এই বলে রাহুল ঘর থেকে বেরিয়ে যায়। একদিন সোমা যখন রান্নাঘরে দাঁড়িয়ে রুটি এবং সবজি রান্না করছে সেই সময় তার শাশুড়ি মা রান্নাঘরে আসে। আর তখনই চম্পা দেবী তার বৌমার প্রথম রান্নার অনুষ্ঠানের কথা মনে পড়ে, যেদিন সে তার বৌমাকে মিষ্টি সিমুই এবং তার সঙ্গে মটন বিরিয়ানি রান্না করতে বলেছিল। বৌমা, আমরা কিন্তু একেবারে ভেতো বাঙালি, ভাত, বিরিয়ানি, ফ্রাইড রাইস এসব ছাড়া কিন্তু কিছুই বুঝি না। তাই তুমি আমাদের মটন বিরিয়ানি রান্না করে খাওয়াও। রান্নাঘরে গিয়ে দেখো তোমার পিসি শাশুড়ি দাঁড়িয়ে আছে। তোমার পিসি শাশুড়ি তোমাকে রান্নার জিনিসপত্রগুলো দেখিয়ে দেবে, আর তুমি ওনার কথা মতো রান্না করবে, কেমন? এই মরেছে, আমি তো একেবারেই বিরিয়ানি পোলাও কিছুই রান্না করতে পারি না। বিয়ের আগে সবসময় ডায়েট করতাম আর রুটি খেয়ে খেয়ে অভ্যস্ত আমি, তাই রুটি বানানোই শিখে এসেছি। কিন্তু এখন কি হবে, আমি তো রুটি আর সবজির তরকারি ছাড়া কিছুই রান্না করতে পারি না। এই ভেবে নতুন বৌমা রান্নাঘরে চলে যায়। আর সে দেখে যে তার পিসি শাশুড়ি মা চন্দনা দেবী রান্নাঘরে দাঁড়িয়ে আছে। সোমাকে দেখে চন্দনা দেবী তাকে মটন বিরিয়ানি রান্না করার সব মাপজোপ ভালো করে বুঝিয়ে দেয় আর সমস্ত উপকরণও তাকে দেখিয়ে দেয়। বৌমা, তুমি সবার জন্য গরম গরম মটন বিরিয়ানি আর শিমুয়ের পায়েস রান্না করো। আমি একটু বাইরে থেকে আমার ছেলের সঙ্গে কথা বলে আসছি, ততক্ষণে মনে হয় তোমার রান্না হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে পিসিমা, আপনি গিয়ে কথা বলুন, আমি আমার মতো করে সব রান্না করে নেব। সোমার কথা শুনে চন্দনা দেবী রান্নাঘরের বাইরে বেরিয়ে যায়। আর সোমা এবার রান্নাঘরে রুটি বানানোর জন্য আটা খুঁজতে শুরু করে, কিন্তু সে কোথাও আটা দেখতে পায় না। যেহেতু চম্পা দেবী একেবারেই রুটি খেতে পছন্দ করে না, তাই সে বাড়িতে আটাও কিনে নিয়ে আসে না। আর কিছুদিন ধরেই তাদের বাড়িতে বিয়ের পরিবেশ ছিল। আর রাহুল যেদিন বিয়ে করতে যাবে সেই দিন রাহুল তার মাকে বলে,
মা, আমি তো বিয়ে করতে যাচ্ছি, তাই তুমি তোমার মতো বাড়িতে কিছু খাওয়া দাওয়া করে নিও, কেননা আমি তোমার বৌমাকে নিয়ে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। তুমি কিন্তু আমার জন্য জেগে থেকে বসে থাকবে না, কেমন? আর তাছাড়া তোমাকে তো কতবার বললাম যে বিয়ে বাড়িতে চলো, তুমি তো যেতে চাইছো না। তুই চিন্তা করিস না, আমি ঠিক থাকতে পারবো। আর আমার সাথে চন্দনা তো আছেই। চন্দনা আমাকে 2টো সিদ্ধ ভাত ফুটিয়ে দেবে। চন্দনা যেহেতু ভাত খেতে পারে না, তাই আমি ওর জন্য দোকান থেকে রুটি আনিয়ে দেব, আর দুজনে মিলে খেয়ে নেব, ঠিক আছে? এভাবেই চম্পা দেবী রাত্রিবেলা তার ননদের জন্য বাজার থেকে গরম গরম রুটি কিনে নিয়ে আসে। আর সেই দোকান থেকে নিয়ে আসা রুটিগুলোর মধ্যে কয়েকটা রুটি খাওয়ার পর চন্দনা দেবী বেঁচে যাওয়া 10টা রুটি ফ্রিজের মধ্যে রেখে দেয়। আর পরের দিন যখন নতুন বৌমা রান্নাঘরে প্রথম রান্নার অনুষ্ঠান পালন করতে ঢোকে, তখন সে ফ্রিজ খুলে দেখে যে সেখানে বাসি রুটি রাখা আছে। আর সবজির ট্রেতে আলু, পটল, ঝিঙে, কুমড়ো, ঢেঁড়স ইত্যাদি রাখা আছে। এই দেখে নতুন বৌমা সোমা প্রচন্ড পরিমাণে খুশি হয়। এই তো ফ্রিজে বাসি রুটি আছে, আর এই সবজিগুলো দিয়ে আমি ভালো করে একটা মিক্স ভেজের তরকারি করব। তারপর আমার পরিবারের লোকেদেরকে আজকে রুটি আর সবজি খেতে দেব। ওরা যতই যাই বলুক না কেন আমাকে বিরিয়ানি রান্না করতে, আমি কিছুতেই বিরিয়ানি রান্না করতে পারবো না। কিন্তু রান্না বান্না শুরু করার আগে গ্যাসের আগুনে একটা রুটি পুড়িয়ে দিই, কারণ মা বলেছে প্রথম রান্নার অনুষ্ঠানে আগুনে কিছু খাবার পুড়িয়ে দিতে হয়, তাহলে আর খাবারে নজর লাগবে না। এই বলে সোমা একটা বাসি ঠান্ডা রুটি গ্যাসের উপর চাপিয়ে দেয়। আর সেই বাসি রুটি পুড়ে সারা রান্নাঘরে, এমনকি সারা বাড়িতে বিদঘুটে গন্ধ শুরু হয়। কিন্তু কেউ বুঝতে পারে না এরকম গন্ধ কোথা থেকে আসছে। নতুন বৌমা কি এমন বিরিয়ানি রান্না করছে যেরকম পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি জানি কি করছে। কিছুক্ষণের মধ্যেই সোমা রুটি দিয়ে খাওয়ার জন্য সবজি রান্না করে নেয়। আর চন্দনা দেবী যখন রান্নাঘরে ফিরে আসে, তখন সে দেখে যে নতুন বৌমা মটন বিরিয়ানির বদলে সকলের জন্য রুটি এবং সবজির তরকারি রান্না করেছে। এই দেখে তার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। এ কি বৌমা, তোমাকে তোমার শাশুড়ি মা বলেছিল মটন বিরিয়ানি আর শিমুয়ের পায়েস রান্না করতে, কিন্তু তুমি এরকম সবার জন্য রুটি আর সবজি রান্না করেছো কেন? আর এই রুটিগুলোকে দেখে মনে হচ্ছে তো বাসি রুটি। হ্যাঁ তাই তো, এই রুটিগুলো তো কালকে রাত্রিবেলা আমি ফ্রিজে রেখেছিলাম। দেখুন পিসিমা, আমি মটন বিরিয়ানি রান্না করতে পারি না। আমি বাপের বাড়ি থেকে শুধুমাত্র রুটি আর বিভিন্ন রকম সবজি রান্না করেই শিখে এসেছি। আর এখন আমার বিয়ে হয়ে গেছে, তাই আমার শ্বশুর বাড়ির লোকেদেরকে রুটি আর সবজি খেতে হবে। অন্য কিছু খেতে চাইলে বাজার থেকে কিনে নিয়ে এসে খেতে হবে, সোজা কথা। এমন কথা শুনে চন্দনা দেবী একেবারে চুপ করে যায়। আর সোমা যখন সকলের পাতে রুটি এবং সবজি পরিবেশন করে, তখন তার শাশুড়ি মেয়ে এবং স্বামী তাকে খুব খারাপ খারাপ কথা শোনায়, কারণ তারা আশা করেছিল আজকে তারা নতুন বৌমার হাতে সুন্দর সুন্দর সুস্বাদু খাবার খাবে, কিন্তু তার বদলে আজকে তাদেরকে বাসি রুটি এবং সবজি খেতে হচ্ছে। আর চম্পা দেবী খুব ভালো করেই জানি তাদের বাড়িতে রুটি তৈরি করার মতো কোনো আটা ছিল না। চম্পা, তোর নতুন বৌমার অবস্থা দেখ। কালকে আমি বাসি রুটি ফ্রিজে রেখেছিলাম, তোর বৌমা সেই রুটিগুলো গরম করে এখন আমাদেরকে খেতে দিয়েছে। আমি না হয় রুটি খেতে পছন্দ করি, কিন্তু তোরা কি খাবি? এরকম প্রথম রান্নার অনুষ্ঠানে নতুন বৌমা কখনো রুটি সবজি রান্না করে নাকি? ও যখন রুটি ফ্রিজ থেকে বের করেছে আর সবজি রান্না করেছে, তখন তুই কোথায় ছিলিস? তোকে তো আমি বারবার করে বলে দিয়েছিলাম নতুন বৌমার সঙ্গে রান্নাঘরে দাঁড়িয়ে থাকবি, তাহলে তো এমন কিছু হতো না। আর বৌমা, তুমি শেষ পর্যন্ত আমাদেরকে বাসি রুটি খাওয়াবে? এভাবেই কেউ সেই বাসি রুটি সবজি খেতে চায় না, তাই সবাই একে একে না খেয়ে উঠে চলে যায়। কিন্তু নতুন বৌমা একা একা বসে সেই রুটি এবং সবজি খেয়ে নেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু সেই দিনের পর থেকে সোমা প্রত্যেক দিনই রুটি সবজি রান্না করে। আর তার পরিবারের সকলকেই বাধ্য হয়ে প্রত্যেক দিন রুটি সবজি খেতে হয়, আর তা না হলে তাদেরকে বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসে খেতে হয়। একদিন সোমা যখন রান্না করে রুটি এবং সবজি রান্না করছে, এমন সময় রাহুল অফিস থেকে ফিরে আসে। আর সে তার মায়ের জন্য গরম গরম মোমো এবং চাউমিন নিয়ে আসে। রাহুল এবং তার মা মজা করে বসে সেই মোমো এবং চাউমিন খেয়ে ফেলে। বৌমা, তোমার কাছে যে গ্যাসের ওষুধগুলো রাখা আছে সেগুলো আমাকে একটু দাও তো। সেই সন্ধ্যাবেলা থেকে আমার ভীষণ গ্যাস হচ্ছে, পেটটা ভারী ভারী লাগছে, তাই গ্যাসের ওষুধ না খেলে মনে হচ্ছে ঠিক হবে না। কেন মা, এখন গ্যাসের ওষুধ খাবেন কেন? আপনার ছেলে আপনাকে মোমো আর চাউমিন খাওয়ালো, তখন তো সব উড়িয়ে দিলেন, আর বসে বসে ছেলের সঙ্গে আমার তৈরি করা রুটি সবজির নিন্দা করলেন। এখন গ্যাসের ওষুধ খাওয়ার কোনো দরকার নেই। দেখেছেন আমি কেন আপনাদেরকে রুটি আর সবজি খাওয়াই? আলু, পটল, ঝিঙে, কুমড়ো, বিভিন্ন রকমের শাক পাতা খেলে আমাদের শরীর অনেক ভালো থাকে, আর গ্যাসেরও কোনো সমস্যা হয় না।
চুপ করো বৌমা, এখন আমার বয়স হয়েছে, তাই গ্যাস হতেই পারে। তোমার কাছে গ্যাসের ওষুধ চেয়েছি বলে তুমি আমাকে এত বড় বড় কথা বলবে না। আসলে তুমি প্রত্যেকদিন এরকম রুটি আর সবজি খাইয়ে আমাদের হজম তন্ত্র নষ্ট করে দিয়েছো, তাই জন্য তো অন্য কোনো খাবার খেয়ে আমি হজম করতে পারছি না। এভাবেই সময় কাটতে থাকে। আর একদিন যখন সোমা রান্নাঘরে রুটি এবং সবজি রান্না করে, তখন রাহুল ইচ্ছা করে রান্নাঘরের বাইরে দাঁড়িয়ে জোরে জোরে তার বন্ধুর সঙ্গে ফোনে কথা বলতে শুরু করে। আরে ভাই কি বলবো, আমার বউয়ের মনে হয় মাথাটাই খারাপ আছে। এই দেখ আজকেও আবার রুটি সবজি রান্না করেছে, কিন্তু তোর বউ কত ভালো বলতো, তোকে কি সুন্দর ভাত ডাল বিরিয়ানি ফ্রাইড রাইস সবকিছু রান্না করে খাওয়াই। আর আমি ভেবেছিলাম আমার বউ যদি আমাকে এরকম ডাল ভাত বিরিয়ানি সবকিছু রান্না করে খাওয়াই, তাহলে আমি আমার বউকে নিয়ে থাইল্যান্ডে ঘুরতে যাবো। কিন্তু আমার কপালে থাইল্যান্ড ঘোরা নেই রে, তোরাই বরং ঘুরে আয়, আর আমি বাড়িতে বসে বসে এরকম রুটি সবজি খাই। আমার জীবনটা শুধুমাত্র রুটি আলু পটলের সবজি আর কুমড়ো সবজির মধ্যেই সীমাবদ্ধ। এরকম কথা শুনে সোমার মাথা ঘুরে যায়, কারণ তার বরাবরই থাইল্যান্ডে ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল। কি রাহুল এটা কি বললো? আমি যদি রাহুলকে বিরিয়ানি ফ্রাইড রাইস পোলাও রান্না করে খাওয়াই, তাহলে রাহুল আমাকে থাইল্যান্ডে ঘুরতে নিয়ে যাবে? রাহুল তো ঠিকই বলেছে, ওর বন্ধুদের বউরা কি সুন্দর ওর বন্ধুদেরকে খুশি রেখেছে, কিন্তু রাহুল আমার সাথে একদমই খুশি নেই, কারণ আমি প্রত্যেকদিন ওকে রুটি আর সবজি খেতে বাধ্য করছি, আর আমি আমার থাইল্যান্ডে যাওয়ার সুযোগও মিস করে দিচ্ছি। যাক বাদ দে, তোরা যখন ফ্রিতে আমাদের দুজনের টিকিট কেটেইছিস, তাহলে আমি বলবো টিকিট ক্যান্সেল করিয়ে দে, কারণ আমি থাইল্যান্ড যাবো না রে। রুটি আর সবজি খাওয়ার কপার নিয়ে থাইল্যান্ডে যাওয়ার ইচ্ছা পোষণ করলে চলে না। আমার বউ যেখানে আমাকে প্রতিদিন রুটি খাইয়ে দুঃখে রেখেছে, সেখানে আমি কি করে বউকে সুখ দেবো বলতো? তোরাই ঘুরে আয় বরং। এই শুনে এই বলে রাহুল ফোন কেটে দেয় আর নিজের ঘরে চলে যায়। আর সোমা এবার বিপদে পড়ে। সোমা তখনই ইউটিউব খুলে বিরিয়ানি ফ্রাইড রাইস পোলাও ইত্যাদি ভাত জাতীয় খাবার রান্না করা শিখতে শুরু করে। আর সেদিন প্রথমবারের মতো সোমা তার শ্বশুরবাড়ির পরিবারকে পোলাও এবং মটন কষা রান্না করে খাওয়ায়। তার মানে আমার টোটকাটা কাজে লেগেছে বলতে হবে। আমার বউ এখন থাইল্যান্ডে যাওয়ার লোভে আমাকে ডাল ভাত পোলাও মাংস রান্না করে খাওয়ালো। যাই হোক, এই সুযোগে আমার বউয়ের রুটি আর সবজি রান্না করে বাতিল করতে পারলাম তাও। দেখো, আমি কিন্তু তোমার জন্য রুটি সবজি রান্না করে ছেড়ে দিয়েছি, আর ভাত ডাল বিরিয়ানি পোলাও সব রান্না করা শিখে নিয়েছি। আজকে আমি তোমাকে পোলাও আর মটন কষা রান্না করে দিয়েছি, কালকে বিরিয়ানি কিংবা অন্য কিছু রান্না করে খাওয়াবো। কিন্তু তুমি এবার আমাকে থাইল্যান্ডে নিয়ে চলো, কারণ আমি তোমার সব কথা শুনতে পেয়েছি। এই কথা শুনে রাহুল খুবই খুশি হয়। কিছুদিনের মধ্যেই রাহুল তার বউ এবং মাকে নিয়ে বন্ধুদের সঙ্গে থাইল্যান্ডে ঘুরতে চলে যায়। থাইল্যান্ড থেকে ঘুরে আসার পরও সোমা তার পরিবারকে খুশি করার জন্য গরম গরম ভাত মাছ মাংস ডাল ফ্রাইড রাইস পনির ইত্যাদি রান্না করে খাওয়ায়। জানিস সঙ্গীতা, আমি ডাক্তারি পড়তে এসেছি ঠিকই, কিন্তু আমি ডাক্তার হতে চাই না। আমার তো ইচ্ছা স্টোরি রাইটার হওয়ার। শুধুমাত্র বাবা মায়ের খুশির জন্য আমি ডাক্তারি পড়তে এসেছি। একবার যেমন তেমন করে ডাক্তারিটা পাশ করে যাওয়ার পর আমি তো স্টোরি লেখা শুরু করব। কিন্তু আমি ইউনিক ধরনের রিয়েলিস্টিক কোনো ঘটনা নিয়ে স্টোরি লিখতে চাই, তবে এমন কিছু এখনো পর্যন্ত আমার মাথাতে আসেনি। আর তুই তো গোল্ড মেডালিস্ট হবি, তুই ডাক্তার হওয়ার পর কি করবি শুনি? ধ্যাৎ, গোল্ড মেডালিস্ট হবো কে বললো তোকে? এগুলো এত সহজ নয়, বুঝেছিস? আমি তো একজন ভালো ডাক্তার হতে চাই, আর ডাক্তার হওয়ার পর আমি মানুষের সেবা করব। যাদের চিকিৎসা করার টাকা থাকবে না তাদেরকেও আমি ফ্রিতে সেবা করব। আর হ্যাঁ, আমি ডাক্তার হওয়ার পর কোনো বাচ্চা মেয়েকে মায়ের গর্ভে মরতে দেব না। এখনো আমাদের সমাজে এরকম মানুষ আছে যারা মেয়ে সন্তান জন্মানোর আগেই গর্ভে মেরে দেয়, অথবা তাদেরকে অন্য কোথাও ফেলে দেয়। এসব তুই কি বলছিস? এখন আর এরকম হয় না। আমি একজন মেয়ে, তুই একজন মেয়ে, আমাদের জীবন কতটা সুন্দর বলতো? আমাদের বাবা মা কি আমাদেরকে মেরে ফেলেছে? এগুলো আগেকার যুগেই হতো, এখন এসব হয় না। কে বলেছে এখনকার যুগে এরকম হয় না? আমার নিজের সঙ্গে এরকম হয়েছে। আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছিলাম বলে আমাকে মেরে ফেলার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল। আজকে যে আমি শুধুমাত্র বেঁচে আছি, এত সুন্দর একটা জীবন পেয়েছি, শুধুমাত্র আমার বড় দিদির জন্য। আমি তো আমার নিজের মাকে কখনো চোখেও দেখিনি, কিন্তু আমার কাছে আমার বড় দিদি হলো আমার মা। সঙ্গীতার কথা শুনে রিম্পা প্রচন্ড পরিমাণে অবাক হয়। সে সঙ্গীতাকে কিছু জিজ্ঞাসা করতে যাবে, তার আগে রিম্পার ফোনে হসপিটাল থেকে একটা ফোন আসে। সঙ্গীতা, এখনই আমাদের হসপিটালে যেতে হবে, খুব আর্জেন্ট, তাড়াতাড়ি চল। এই বলে রিম্পা এবং সঙ্গীতা তাড়াতাড়ি করে তাদের ড্রেস চেঞ্জ করে হসপিটালে চলে যায়। আসলে রিম্পা এবং সঙ্গীতা দুজনেই এমবিবিএস পড়তে এসেছিল, আর তারা হোস্টেলের একই রুমের রুমমেট হিসেবে থাকতো। এখন তাদের এমবিবিএস এর ফাইনাল সেমিস্টার চলছিল, সেই কারণে এখন তাদের প্রায় দিনই সরকারি হাসপাতালে ডিউটি পড়ে। আর আজকেও হসপিটাল থেকে ফোন আসায় তারা দুজনেই তাড়াতাড়ি করে হসপিটালে গিয়ে পৌঁছায়। সঙ্গীতা, তাড়াতাড়ি চল, দেখ না একজন মা এসেছে,
ও বলছে ও কিছুতেই ওর গর্ভের সন্তানকে জন্ম দিতে চায় না। ওর সন্তান যাতে গর্ভেই মারা যায় সেই কারণে ও কিছু একটা খেয়ে ফেলেছে। ওর অবস্থা ভীষণ ক্রিটিক্যাল, প্লিজ তুই কিছু একটা কর। এই শুনে সঙ্গীতা সেই গর্ভবতী মহিলাকে অপারেশন থিয়েটারে নিয়ে ঢুকে পড়ে। রিম্পাও তার সঙ্গে অপারেশন থিয়েটারেই থাকে। 1 ঘন্টা পর সঙ্গীতা বহু কষ্ট করে সেই মহিলার ডেলিভারি করতে সক্ষম হয়। সেই মহিলা একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়, কিন্তু নিজের বাচ্চা মেয়ের মুখ দেখে সে কিছুতেই খুশি হতে পারে না। সে প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে। এই বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে এই বাচ্চাটার কপাল আমার মতোই খারাপ, আমার সাথে এমন কিছু একটাই ঘটেছিল। এই যে তুমি দেখো তো, তুমি কত সুন্দর বাচ্চা মেয়ে জন্ম দিয়েছো, আর তুমি এই বাচ্চা মেয়েটাকে মেরে ফেলতে চেয়েছিলে কেন শুনি? আমি মেরে ফেলতে চাইনি ম্যাডাম, কোনো মাই ইচ্ছা করে নিজের মেয়েকে মেরে ফেলতে চাই না। আমার শ্বশুরবাড়ির পরিবার আমার মেয়েকে মেরে ফেলার অনেক চেষ্টা করেছে। আসলে ওরা আগে থেকেই জেনে নিয়েছিল যে আমি মেয়ে সন্তানের জন্ম দেব। আমার গর্ভেই আমার মেয়েকে মেরে ফেলার জন্য ওরা নানান রকম চেষ্টা করেছে। এমনকি আমি শ্বশুরবাড়ি ছেড়ে নিজের বাপের বাড়িতেও পালিয়েছিলাম, তবু আমি শেষ রক্ষা পাইনি। আমাকে জোর করে কিছু একটা খাইয়ে দিয়েছিল যাতে আমার মেয়ে আমার গর্ভেই মারা যায়। বুঝলাম, এই সমস্ত নিষ্ঠুর মানুষের জেল হওয়া দরকার। আচ্ছা, এখন তুমি কি করতে চাও? তোমার বাচ্চা মেয়ে তো পৃথিবীতে চলে এসেছে, এবার তোমার কি সিদ্ধান্ত? আমি আমার বাচ্চা মেয়েকে মানুষ করতে চাই ম্যাডাম, আর আমি চাই আমার মেয়ে আপনার মতোই একদিন বড় ডাক্তার হোক। তাহলে তো তোমাকে লড়াই করতে হবে, পুরো পৃথিবীর সঙ্গে তোমাকে লড়াই করতে হবে, তবেই তুমি তোমার মেয়েকে মানুষ করতে পারবে। ঠিক যেমনটা আমার মা আমার জন্য লড়াই করেছিল। আমার মায়ের জন্যই আজকে আমি এই জায়গায় এসে পৌঁছেছি। আচ্ছা সঙ্গীতা, তুই তখন কিছু একটা বলছিলি, তোর বড় দিদি হলো তোর মা। তুই কি এখনো তোর বড় দিদির কথাই বলছিস? তোকে মানুষ করার জন্য তোর বড় দিদি কি এমন লড়াই করেছে শুনি, যে তুই তোর বড় দিদিকে মা বলে ডাকছিস? রিম্পার কথা শুনে সঙ্গীতার চোখে জল চলে আসে। সঙ্গীতা রিম্পাকে তার জীবনের দুঃখময় কাহিনী বলতে শুরু করে। আজ থেকে 30 বছর আগের কথা। সঙ্গীতার বাবা মদন এবং মা কমলার বিয়ে হয়। মদনের পরিবার পুরানো চিন্তাধারায় বিশ্বাসী ছিল। বিয়ের মাত্র 1 বছরের মধ্যেই কমলা একটা মেয়ে সন্তানের জন্ম দেয়। সেই মেয়ে সন্তানকে দেখে মদনের পরিবার অর্থাৎ মদনের বাবা মা এবং আত্মীয় স্বজন সকলেই প্রচন্ড পরিমাণে রেগে যায়। তারা কমলাকে আবার যত তাড়াতাড়ি সম্ভব গর্ভবতী হওয়ার পরামর্শ দেয়, যাতে কমলা দ্বিতীয়বার অন্তত ছেলে সন্তানের জন্ম দিতে পারে। বছর 1.5-2 মধ্যেই কমলা আরো একবার গর্ভবতী হয় এবং সে আবার আর একটা মেয়ে সন্তানের জন্ম দেয়। এবার কমলার শ্বশুরবাড়ির পরিবার তার উপরে প্রচন্ড পরিমাণে রেগে যায়। 2 বার মেয়ে সন্তানের জন্ম দিয়েছিস তুই, 3য়-বার যদি তোর মেয়ে হয়েছে, সেই মেয়েকে কিন্তু আমরা আর বাঁচিয়ে রাখবো না। তোর মেয়েকে আমরা মেরে ফেলবো, কারণ এত মেয়ের বোঝা মাথায় নিয়ে আমার ছেলে চলতে পারবে না। এই শুনে কমলা খুবই কান্নাকাটি করতে থাকে। কমলা শুধু উপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকে এবার যেন তার পুত্র সন্তানই হয়, কারণ সে কোনোভাবেই তার মেয়ে সন্তানের মৃত্যু দেখতে পারবে না। কিন্তু 2 বছরের মধ্যে কমলা আবার একটা মেয়ে সন্তানের জন্ম দেয়। কমলার 3য় নম্বর মেয়ে সন্তানটাই হলো সঙ্গীতা। বাচ্চা মেয়ে সঙ্গীতাকে মেরে ফেলার জন্য মদনের পরিবার উঠে পড়ে লাগে। এর ফলে কমলা খুবই কান্নাকাটি করতে থাকে। তখন কমলার বড় মেয়ে জয়িতার বয়স প্রায় 6 বছরের কাছাকাছি। জয়িতা তার মাকে কান্নাকাটি করতে দেখে বলে, মা তুমি বোনকে আমার কাছে দাও। বোন যদি বাড়িতে থাকে তাহলে ঠাম্মি বোনকে মেরে ফেলবে। তুমি বোনকে আমার কাছে দিয়ে দাও, আমি বোনকে অনাথ আশ্রমে দিয়ে আসছি। ওখানে থাকলে আমার বোন বেঁচে যাবে, আর এটাই আমাদের জন্য অনেক। তুই ঠিক বলেছিস জয়িতা, তুই যা, তাড়াতাড়ি সঙ্গীতাকে নিয়ে পালিয়ে যা, আর কোনো ভালো অনাথ আশ্রমে সঙ্গীতাকে রেখে দিয়ে আসবি। এই শুনে জয়িতা তার ছোট বোন সঙ্গীতাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। সে এক অনাথ আশ্রমে সঙ্গীতাকে রেখে বাড়িতে ফিরে আসে। জয়িতা বাড়িতে এসে দেখে পরিবারের সকলে মিলে কমলাকে প্রচন্ড পরিমাণে মারধর করছে। এই শয়তান মেয়ে, বল বল তুই তোর মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস? যদি না বলেছিস আমি তোকে মেরেই ফেলবো। যদি না বলেছিস আজকে আমি তোর প্রাণ নিয়ে নেব। কোথায় রেখেছিস তোর মেয়েটাকে বল। বললাম তো আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি সত্যি বলছি আমি জানি না কিছু। তুই যতক্ষণ না সত্যি কথা বলবি ততক্ষণ তোর উপরে অত্যাচার চলবে। তোকে মারতে মারতে আজকে আমি মেরেই ফেলে দেব। এই বলে মোহনা দেবী তার বৌমাকে প্রচন্ড পরিমাণে মারধর করতে থাকে। সে কমলাকে মারতে মারতে পুরোপুরি আধমরা করে দেয়। নিজের মায়ের এরকম অবস্থা দেখে জয়িতা চুপ করে থাকতে পারে না।
জয়িতা তখনই একটা বুদ্ধি খাটায় যাতে সে তার মাকে রক্ষা করতে পারে। ঠাম্মি, মা সত্যিই জানি না বোন কোথায় আছে। আসলে আমি আমার ওই বোনকে নিয়ে গিয়ে নদীতে ফেলে এসেছি, কারণ ওই বাচ্চা মেয়েটাকে দেখে আমার খুব রাগ হচ্ছিল। মা কিছুতেই ছেলে সন্তানের জন্ম দিতে পারে না, আর মা তো ওই বাচ্চা মেয়েটাকে মারতে চাইছিল না। সেই কারণে আমি নিজেই লুকিয়ে লুকিয়ে ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে গিয়ে নদীতে ফেলে এসেছি। আমি ঠিক করেছি তো বলো ঠাম্মি, আমি বেশ করেছি না? এই শুনে কমলা দেবী খুবই খুশি হয়। সে মনে করে জয়িতা হয়তো সত্যি কথাই বলছে। একদম খুব ভালো করেছিস, তুই একদম আমার মতো হয়েছিস। যাক, শেষ পর্যন্ত বাড়ি থেকে আপদ বিদায় হলো। আর এই যে, এবার যদি তোর ছেলে সন্তান না হয় তাহলে তোকেও মেরে ফেলবো। এই বলে তারা সবাই সেখান থেকে চলে যায়। সঙ্গীতা তার মায়ের এরকম অবস্থা দেখে খুবই কান্নাকাটি করতে থাকে। কমলার অবস্থা এতটাই খারাপ ছিল যে সেদিনের পর থেকে কমলা নিজের পায়ে আর উঠে দাঁড়াতে পারে না। শাশুড়ি মায়ের মারের আঘাত তাকে দিনরাত প্রচন্ড কষ্ট দেয়। এর ফলে মাত্র 10-15 দিনের মধ্যেই কমলা মারা যায়। মা মারা যাওয়ার পর জয়িতা এবং তার বোন দীপান্বিতা খুবই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে বড় হতে থাকে। তারা মেয়ে বলে সবসময় তাদেরকে অভাব এবং অবহেলা সহ্য করতে হয়। তারা যখন বড় হয়ে ওঠে, তাদের দুজনকে বাড়ি থেকে বিদায় দেওয়ার জন্য তাড়াতাড়ি যে কোনো ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়া হয়। বিয়ের পর জয়িতা নিজের শ্বশুর বাড়িতে চলে যায়। আমি এবার আমার মনের ইচ্ছে পূরণ করব। আমি ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আমি অনাথ আশ্রম থেকে আমার বোনকে এবার নিজের বাড়িতে নিয়ে আসবো, কারণ আমার বোনকে আমি আর কোনো রকমের কষ্ট পেতে দেখতে পারবো না। এই বলে জয়িতা অনাথ আশ্রমে যায়। আসলে জয়িতা মা মারা যাওয়ার পর থেকেই মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে ওই অনাথ আশ্রমে নিজের ছোট বোনের সঙ্গে দেখা করতে যেত। সঙ্গীতা তার থেকে দূরে থাকলেও সে সবসময় সঙ্গীতাকে নিয়ে দুশ্চিন্তা করত। আর এখন যেহেতু জয়িতার আলাদা একটা সংসার হয়ে যায়, তাই সে সিদ্ধান্ত নেয় নিজের ছোট বোনকে অনাথ আশ্রম থেকে নিজের বাড়িতে নিয়ে এসে রাখবে। এই আশা নিয়ে জয়িতা সঙ্গীতাকে নিজের শ্বশুর বাড়িতে নিয়ে আসে। কিন্তু এটা দেখে জয়িতার স্বামী রাকেশ প্রচন্ড পরিমাণে রেগে যায়। তুমি ভাবলে কি করে তোমার বোনকে আমরা বাড়িতে জায়গা দেব? কিছুতেই না। তোমার বোন এই বাড়িতে থাকবে না। আর তোমার যদি তোমার বোনকে নিয়ে এতই চিন্তা হয়, তাহলে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো। তোমার এই বাড়িতে কোনো জায়গা নেই। এই শুনে জয়িতা এবার প্রতিবাদে গর্জে ওঠে। ঠিক আছে, আমি এবার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমরা মেয়েদেরকে কি মনে করেছো? তোমাদের হাতের পুতুল? তোমরা যা বলবে তাই শুনতে হবে? মেয়েদের জীবনে বেঁচে থাকার কি কোনো অধিকার নেই? আমি আমার বোনকে নিয়ে চলে যাচ্ছি বাড়ি ছেড়ে। আমি আমার বোনকে মানুষের মতো মানুষ করে দেখাবো। তাতে যদি আমাকে পুরো দুনিয়ার সঙ্গে লড়াই করতে হয়, আমি তাই করব। এই বলে জয়িতা তার শ্বশুর বাড়ি ছেড়ে এবং তার ছোট বোনকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে একটা ভাড়া ঘর নিয়ে তার ছোট বোন সঙ্গীতাকে নিয়ে থাকতে শুরু করে। জয়িতা কোনো রকমে একটা কাজ জোগাড় করে। সে দিনরাত পরিশ্রম করে সঙ্গীতাকে লেখাপড়া শেখায়। প্রতিটা মুহূর্তে জয়িতা তার ছোট বোনকে একেবারে মায়ের মতো করে আগলে রাখে। সঙ্গীতা তার বড় দিদির মধ্যে নিজের মাকে দেখতে পায়। উচ্চ মাধ্যমিক পাশ করার পর সঙ্গীতা MBBS পড়ার জন্য অন্য শহরে চলে যায়। সেখানে এসে সে বড় ডাক্তার হওয়ার জন্য মন দিয়ে পড়াশোনা করতে থাকে। তাদের ফাইনাল পরীক্ষা হয়ে গেলে জয়িতা তাদের কলেজে প্রথম স্থান অধিকার করে আর তাকে গোল্ড মেডেল দিয়ে সম্মানিত করা হয়। গোল্ড মেডেল পাওয়ার পর সঙ্গীতাকে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করা হয়। আজকে আমি এই জায়গায় দাঁড়িয়েছি শুধুমাত্র আমার মায়ের জন্য। আমার মা যদি আমার পাশে না থাকতো, আমার মা যদি আমাকে মানুষের মতো মানুষ তৈরি করার জন্য পুরো দুনিয়ার সঙ্গে লড়াই না করতো, তাহলে আজকে আমি এখানে কখনোই থাকতে পারতাম না। তাই এই গোল্ড মেডেলের অধিকারী আমি নই, শুধুমাত্র আমার মা। আমি আমার মাকে স্টেজে ডাকতে চাই। দিদি, তুমি স্টেজে এসো প্লিজ। সঙ্গীতার কথা শুনে সকলে প্রচন্ড পরিমাণে অবাক হয়। দর্শকবৃন্দ আরো বেশি অবাক হয় যখন তারা সঙ্গীতার দিদি জয়িতাকে দেখে। কারণ জয়িতাকে দেখে খুব ভালো মতোই বোঝা যায় সে কোন রকম ভাবে সঙ্গীতার মা হতে পারে না। কারণ জয়িতা মাত্র সঙ্গীতা থেকে 6 বছরের বড় ছিল। জয়িতা স্টেজের উপর উঠে এলে সঙ্গীতা নিজের গলার গোল্ড মেডেল খুলে জয়িতার গলায় পরিয়ে দেয়। এই দেখে সকল দর্শকবৃন্দ জোরে জোরে হাততালি দিতে থাকে। দর্শকবৃন্দকে উদ্দেশ্য করে সঙ্গীতা তার জীবনের কথা সকলকে বলে। জয়িতা এবং সঙ্গীতার জীবনের লড়াইয়ের কথা শুনে সকলে জোরে জোরে হাততালি দিতে শুরু করে।